2001 সালের শীত। আমি আমির সান ফ্রান্সিসকোর একটি পার্কে দাঁড়িয়েছিলাম। হালকা কুয়াশা, গাছের ডাল থেকে শুকনো পাতা পড়ছে। ঠিক তখন পাকিস্তান থেকে রহিম খানের ফোন এলো। তার কণ্ঠে ছিল ক্লান্তি, কিন্তু একটা বিশেষ ওজন। এসো, আবার ভালো মানুষ হয়ে ওঠার সুযোগ আছে। এই কথাটা আমার বুকের ভেতর কোথাও গভীরে আঘাত করল। যেন বছর দশেকের পুরনো দরজা হঠাৎ খুলে গেল। আমি ফিরে গেলাম 1975 সালের কাবুলে। আমার শৈশব, হাসান, আর সেই ঘটনার কাছে, যেটা আমাকে চিরদিনের জন্য বদলে দিয়েছিল। আমার বাবা ছিলেন একজন ধনী ব্যবসায়ী, একজন যিনি নিজের হাতে বিশাল বাড়ি বানিয়েছিলেন। বাড়ির সামনের দিকে বাগান, পেছনে ফলের গাছ, আর নিচে ছিল চাকরদের জন্য আলাদা কুঁড়েঘর। সেই কুঁড়েঘরে থাকত আলী, আমাদের বিশ্বস্ত চাকর, আর তার ছেলে হাসান। হাসান ছিল আমার বয়সে কাছাকাছি, কিন্তু আমরা ভিন্ন জগতে বড় হচ্ছিলাম। আমি ছিলাম পুশতুন, কাবুলের উঁচু জাতের ছেলে। হাসান ছিল হাজারা, একটা জাতি যাদের প্রতি শহরে তাচ্ছিল্য ছিল স্বাভাবিক। তবু হাসান ছিল আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। তার ঠোঁট কাটা ছিল জন্ম থেকেই, কিন্তু হাসি এত উজ্জ্বল ছিল যে সেটা ভুলে যেত সবাই। আমরা সারাদিন একসঙ্গে খেলতাম, গল্প বানাতাম, গাছের ডালে চড়তাম। আমার বাবা ছিলেন অসাধারণ, বড় শরীর, গভীর কণ্ঠ, সাহসী আর সোজাসাপটা স্বভাব। মানুষ তাকে শ্রদ্ধা করত, কিছুটা ভয়ও পেত। কিন্তু আমি মনে করতাম, তিনি আমার জন্য ঠিক তেমন গর্ব অনুভব করেন না। আমি খেলাধুলায় ভালো ছিলাম না, মারামারি করতাম না, বরং সারাদিন বই পড়ে থাকতাম আর গল্প লিখতাম। শুধু রহিম খান, বাবার বন্ধু, আমাকে সত্যিকারের উৎসাহ দিতেন। আমার প্রথম লেখা পড়ে তিনি বলেছিলেন, তুমি লেখক হবে, আমির। কিন্তু বাবার চোখে আমি তখনও যেন অযোগ্য। আমার ভিতরে তখনই একটা লুকোনো তৃষ্ণা জন্ম নিচ্ছিল। বাবার ভালোবাসা ও স্বীকৃতি পাওয়ার জন্য কিছু একটা বড় কাজ করতে হবে। শৈশবের কাবুলে শীত মানেই ছিল একটাই কথা, ঘুড়ি ওড়ানোর মৌসুম। আকাশ ভরে যেত নানা রঙের ঘুড়িতে, আর প্রতিটি ছেলেই চাইত সেরা ঘুড়ি ওড়াতে। হাসান ঘুড়ি বানাতেও পারদর্শী ছিল, কিন্তু আসল জাদু ছিল তার দৌড়ে ঘুড়ি ধরাতে। যখন আকাশে কোন ঘুড়ি কেটে যেত, হাসান এমন গতিতে দৌড়াতো যে অন্য কেউ তার কাছে আসতে পারত না। আমাদের আরেকটা মিল ছিল, আমরা দুজনেই গল্প ভালোবাসতাম। আমি গল্প লিখতাম, আর হাসান মনোযোগ দিয়ে শুনত। আমার লেখা শেষ হলে সে মুগ্ধ হয়ে বলতো, আবার একটা লেখো, আমির। কখনো কখনো আমি ভাবতাম, হয়তো হাসান আমার আসল পাঠক, আর তার জন্যই আমি লিখি। আমাদের পাড়ায় ছিল এক ছেলে, আশেফ। বাবা পুশতুন, মা জার্মান, কিন্তু স্বভাব ছিল নির্মম। হাজারা জাতির মানুষদের সে ঘৃণা করত, আর ছোটদের উপর অত্যাচার করতে গর্ব অনুভব করত। একদিন আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন আশেফ আমাদের আটকায়। সে হাসানকে অপমান করল, বলল, তুমি হাজারা, তুমি মানুষ নও। হাসান চুপ করে দাঁড়িয়েছিল, কিন্তু হঠাৎ পিছন থেকে তার গুলতি বের করে তাক করল আশেফের দিকে। আশেফ বুঝল, যদি এগোয় তাহলে গুলতি লাগবেই। তাই গালাগাল দিয়ে সরে গেল, তবে চলে যাওয়ার সময় বলল, দেখে নেব তোমাকে, হাজারা। সেই দিন থেকেই আমি জানতাম, আশেফ আমাদের জীবনে ঝড় বয়ে আনবে। ঘুড়ির প্রতিযোগিতা শুরু হতে আর এক রাত বাকি। বাবা চাইছিলেন আমি যেন জিতি। এটা শুধু খেলা নয়, বাবার চোখে মর্যাদা পাওয়ার সুযোগ। হাসান সেদিন রাতে বলল, আমির, তুমি জিতবে, আমি তোমার জন্য শেষ ঘুড়িটা এনে দেব। তার চোখে ছিল অদ্ভুত দৃঢ়তা। আমি জানতাম, হাসান কথা রাখবে। তখনও বুঝিনি, সেই প্রতিযোগিতাই আমাদের জীবনের গতিপথ পাল্টে দেবে, এমনভাবে, যেটা আমরা কেউই ফেরাতে পারব না। শীতের সূর্যালোকে কাবুলের আকাশ ভরে গেছে শত শত ঘুড়িতে। আমি বাবার গর্ব জাগানোর জন্য লড়ছিলাম, আর হাসান ছিল আমার পেছনে ছায়ার মতো। দুপুরের দিকে প্রতিযোগিতা শেষের পথে। আমি একে একে প্রতিপক্ষের ঘুড়ি কেটে চলেছি। শেষে আকাশে রইল শুধু আমার ঘুড়ি, আমি জিতেছি। বাবা দূরে ছাদ থেকে হাত নাড়ছিলেন, তার মুখে সেই গর্বের হাসি আমি বহুদিন ধরে দেখতে চেয়েছিলাম। হাসান বলল, তোমার শেষ বিজয়ের ঘুড়িটা আমি নিয়ে আসব। সে দৌড় দিল গলির ভেতর, আর আমি ছাদ থেকে তাকিয়ে রইলাম। তখনও বুঝিনি, এই দৌড় আমাদের দুজনের ভাগ্য বদলে দেবে। কিছুক্ষণ পর হাসানের ডাক শোনা যাচ্ছিল না। আমি ঘুড়ি নিয়ে তার খোঁজে বের হলাম। একটি ফাঁকা গলিতে ঢুকে যা দেখলাম, তা আমার বুক হিম করে দিল।
আশেফ আর তার দুই সঙ্গী হাসানকে ঘিরে দাঁড়িয়ে আছে। হাসানের হাতে ছিল সেই নীল ঘুড়ি, আমার জয়ের প্রতীক। আশেফ বলল, আমাকে ঘুড়িটা দাও। হাসান মাথা নাড়ল, এটা আমিরের, আমি দেব না। তারপর যা হলো, আমি শুধু দাঁড়িয়ে দেখলাম। হাসানকে ধরে গলির ভিতরে নিয়ে গিয়ে আশেফ ভয়াবহ কাজ করল। আমি কিছু করিনি, আমার পা জমে গিয়েছিল, আর মাথায় ছিল শুধু সেই ঘুড়ি আর বাবার গর্ব। আমি লুকিয়ে ফিরে এলাম। সেই মুহূর্তেই আমি জানতাম, আমার ভেতরের মানুষটা বদলে গেছে, আর আমি আর আগের মতো থাকব না। হাসান ফিরে এল, মাথা নিচু, পোশাক নোংরা। সে কিছুই বলল না, শুধু নীল ঘুড়িটা আমার হাতে দিল। আমি ধন্যবাদ বলতেও পারিনি। বাবা সেদিন রাতে গর্বে সবাইকে বলছিলেন, আমার ছেলে জিতেছে। আমি হাসছিলাম, কিন্তু ভেতরে ভেতরে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। দিন কেটে যাচ্ছিল, কিন্তু আমি আর হাসানের চোখে তাকাতে পারতাম না। যখনই সে আমার পাশে দাঁড়াত, আমার মনে হতো সে জানে, আমি সব দেখেছি, অথচ কিছু করিনি। আমি ধীরে ধীরে হাসানের থেকে দূরে সরে যাচ্ছিলাম। বন্ধুত্বের জায়গায় অপরাধবোধ আর লজ্জা ঢুকে পড়েছিল। 1981 সালের বসন্ত। যুদ্ধের ছায়া কাবুলকে গ্রাস করেছে। রুশ সেনারা দখল নিয়েছে, আর রাস্তাঘাটে ভয় ছড়িয়ে আছে। আমি আর বাবা রাতে লুকিয়ে কাবুল ছাড়ি। একটা ট্রাকে করে পাহাড় পেরিয়ে পাকিস্তানে যাচ্ছি। ট্রাক ভর্তি মানুষ, কারো চোখে আশা নেই, শুধু আতঙ্ক। পথে আমরা এক রুশ সৈন্যের চেকপোস্ট ধরা পড়ি। সে আমাদের যেতে দেবে, কিন্তু শর্ত রাখে, ট্রাকে থাকা এক মহিলাকে চাই। সবাই চুপ। তখন বাবা দাঁড়ালেন, সৈন্যের চোখে চোখ রেখে বললেন, তুমি যদি এগোও, তোমাকে মেরে ফেলব। সৈন্যের সহকর্মী হাসতে হাসতে তাকে থামালো, আর আমরা এগিয়ে গেলাম। সেই মুহূর্তে আমি বুঝলাম, আমার বাবা কাবুলের বাইরে গিয়েও ঠিক সেই দৃঢ় মানুষ। ক্যালিফোর্নিয়ায় আমাদের নতুন জীবন শুরু হলো। বাবা গ্যাস স্টেশনে কাজ নিলেন, সপ্তাহান্তে ফ্লি মার্কেটে পুরনো জিনিস বিক্রি করতেন। আমি স্কুলে ভর্তি হলাম, ধীরে ধীরে ইংরেজি শিখতে লাগলাম। আমাদের জীবন সহজ ছিল না, কিন্তু বাবা মর্যাদা হারাননি। ফ্লি মার্কেটে সবাই তাকে সম্মান করত। এই সময়ে বাবা অসুস্থ হতে শুরু করলেন, কাশি, দুর্বলতা। কিন্তু তিনি কিছুতেই ডাক্তার দেখাতে চাইতেন না। আমি বুঝতাম, তিনি কাবুলের সেই শক্ত মানুষই থাকতে চান। ফ্লি মার্কেটে একদিন আমি প্রথম দেখলাম সোরায়াকে, এক আফগান জেনারেলের মেয়ে। তার হাসি আমার বুক কেঁপে তুলল। আমরা ধীরে ধীরে কথা বলতে শুরু করলাম, কিন্তু আফগান সমাজের নিয়ম ছিল কঠিন। প্রথমে তার বাবা দূর থেকে নজর রাখতেন। একদিন সোরা আমার কাছে তার অতীতের ভুল স্বীকার করল। সে এক ছেলের সাথে পালিয়ে গিয়েছিল, পরে বাবা ফিরিয়ে এনেছেন। আমি অবাক হলাম, এত সাহসে সে নিজের ভুল বলল। আমি ভাবলাম, যদি আমি হাসানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটা বলতে পারতাম। কিন্তু আমি নীরব রইলাম, কারণ আমার ভেতরের লজ্জা তখনও পুড়ছিল। সোরায়ার পরিবারের কাছে প্রস্তাব পাঠানো হলো। পুরনো আফগান রীতি মেনে দুই পরিবারের আলোচনা, খাওয়া দাওয়া, আর মিষ্টি বিনিময়। বাবা খুব গর্ব নিয়ে প্রস্তাব দিলেন, যদিও শরীর তখন দুর্বল। আমাদের বিয়েটা ছিল ছোট, কিন্তু হৃদয়ভরা আনন্দে ভরা। বাবা বিছানা থেকে উঠে আমাকে দোয়া করলেন, তুমি ভালোবাসা পেয়েছ, আমির, এটাকে রক্ষা করো। কয়েক মাস পর বাবা শান্তভাবে ঘুমের মধ্যে মারা গেলেন। কবর দেওয়ার পর মনে হলো, আমার জীবনের সবচেয়ে বড় ছায়াটা সরে গেছে, কিন্তু সেই ছাই ছিল আমার শক্তি। বছর কেটে গেল। আমি আর সোরা শিক্ষকতা করতাম, শান্ত জীবন কাটাচ্ছিলাম। সন্তান নিতে পারছিলাম না, ডাক্তারের সব চেষ্টা ব্যর্থ। এই অপূর্ণতা আমাদের মাঝে এক নীরব দুঃখ রেখে দিয়েছিল। একদিন পাকিস্তান থেকে ফোন এলো। আমির, আমি রাহিম খান বলছি। তার কণ্ঠ ক্লান্ত, দুর্বল। তুমি যদি আসতে পারো, কাবুলে এসে আমাকে দেখো। শেষে বললেন, এখনো একটা উপায় আছে, ভালো মানুষ হয়ে ওঠার। এই কথাটা আমার বুক কেঁপে তুলল। আমি বুঝলাম, অতীত আমাকে ডাকছে। আমি পাকিস্তানে পৌঁছালাম, পুরনো পেশোয়ারের গলিতে রাহিম খানের ছোট্ট ফ্ল্যাটে। তিনি দুর্বল, কাশি থামছে না, শরীর ভেঙে গেছে। তিনি কাবুলের অবস্থা বললেন। তালেবানরা শহর দখল করেছে, হিংসা আর ভয় সবাই অবরুদ্ধ। আমি ভাবছিলাম হাসানের কথা, কিন্তু তার খোঁজ নিতে সাহস পাচ্ছিলাম না। রাহিম খান বললেন, হাসান, আমি তাকে খুঁজে পেয়েছিলাম। তারপর শুরু করলেন সেই গল্প, যেটা আমাকে ভেতর থেকে নাড়িয়ে দিল। হাসান আর তার পরিবার কাবুলে ফিরে এসেছিল আমার পুরনো বাড়ি দেখাশোনা করতে।